আজকের ক্লাসে আমরা কয়েকটি প্রাণীর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আলোচনা করব। প্রথমেই আমরা পড়ব মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এটা আলোচনা করার আগে আমরা একটু মনে করে নিই যে মানুষের ক্রোমোজোমের বিন্যাসটা কীরকম। মানুষের দেহকোষে, পুরুষ মানুষের দেহকোষে ক্রোমোজোম বিন্যাস হচ্ছে 44A + XY। এখানে এ বলতে বোঝাচ্ছে অটোজোম, যেগুলো দেহজ বৈশিষ্ট্য নির্ধারণ করে, আর এক্স আর ওয়াই ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। অপরদিকে মহিলাদের ক্ষেত্রে ক্রোমোজোম বিন্যাসটি হচ্ছে 44A + XX। এই ক্রোমোজোমীয় গঠন থেকে যখন ডিপ্লয়েড অবস্থা থেকে যখন গ্যামেট তৈরি হচ্ছে, তখন হ্যাপ্লয়েড জননকোষ সৃষ্টি হচ্ছে। তখন আমরা দেখছি পুরুষের ক্ষেত্রে দু রকমের গ্যামেট তৈরি হচ্ছে, একটা হচ্ছে 22A + X, আর একটা হচ্ছে 22A + Y। অন্যদিকে যেহেতু মহিলাদের দেহকোষে 44A + XX ধরনের ক্রোমোজোম বিন্যাস দেখা যায়, সেক্স ক্রোমোজোমগুলি একই প্রকৃতির, সেক্ষেত্রে এদের জনন মাতৃকোষে যে ক্রোমোজোম আছে সেটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে ডিম্বাণু তৈরি হচ্ছে, তাতে আমরা একই রকমের বা একই প্রকৃতির ডিম্বাণু দেখছি, সেটা হচ্ছে 22A + X প্রকৃতির। এবার গ্যামেটের মিলনের মাধ্যমে কিভাবে পুত্র এবং কন্যা জন্ম বা লিঙ্গ নির্ধারিত হচ্ছে সেটা জানার আগে আমরা একটু এক্স আর ওয়াই ক্রোমোজোমের গঠন পদ্ধতি জানব। এক্স আর ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে মানুষের যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সেটা XY বা XX পদ্ধতি নামে পরিচিত। এবার আমরা কম্পিউটার স্ক্রিনে রাখা একটা ছবি দেখব, যেখানে আমরা এক্স আর ওয়াই ক্রোমোজোমকে দেখতে পাচ্ছি। তোমরা সবাই কম্পিউটার স্ক্রিনে দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো এক্স ক্রোমোজোম, আর পুরুষের ক্ষেত্রে এক্স আর ওয়াই। মানুষের ক্ষেত্রে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, এগুলো হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম জোড়া, কিন্তু কেবলমাত্র মহিলাদের 23 জোড়া ক্রোমোজোমই হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম পরস্পরের, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোম জোড়াটা সমসংস্থ ক্রোমোজোম হয় না, কারণ এক্ষেত্রে একটি এক্স আর একটি ওয়াই। ওয়াই ক্রোমোজোমটি এক্সের তুলনায় আকৃতিতে ছোট, যেটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। এরপরে যে ছবিটা আমি তোমাদের দেখাবো, এটাও এক্স আর ওয়াই ক্রোমোজোমের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এবার এই ছবিটা দিয়ে আমরা কিভাবে ওয়াই ক্রোমোজোমটা লিঙ্গ নির্ধারণে একটা বড় ভূমিকা নিচ্ছে সেটা দেখব। ওয়াই ক্রোমোজোমের যেটা ক্ষুদ্র বাহু, যেটাকে পি বাহু বলে, আর দীর্ঘ বাহুটা এটা হচ্ছে কিউ বাহু। এই পি বাহুতে একটা SRY জিন থাকে, এটাকে বলে সেক্স ডিটারমিনেশন রিজিয়ন অফ ওয়াই। SRY যেটা থাকছে ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুতে। SRY জিনটায় প্রায় 35,000 নিউক্লিওটাইড অবস্থান করে। এই SRY জিন থেকেই মানুষের শুক্রাশয় নির্ধারণকারী একটা প্রভাবক সৃষ্টি হয়, যেটাকে বলে TDF বা টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। যদি কোনো মানুষের কোষে ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুতে SRY জিন থাকবে তো বটেই, তবে SRY জিন সক্রিয় হয়ে শুক্রাশয় নির্ধারণ প্রভাবক TDF, এই প্রোটিনটা, বিশেষ প্রোটিন একটা, সেটা তৈরি করে। এবার যখন লিঙ্গ নির্ধারণের আগে বিভিন্ন রকমের জননগ্রন্থি, দু রকমের জননগ্রন্থি হওয়ারই সম্ভাবনা থাকে, শুক্রাশয় হওয়ারও সম্ভাবনা থাকে, আবার ডিম্বাশয় তৈরি হওয়ারও সম্ভাবনা থাকে। এরকম দু রকমের সম্ভাবনাযুক্ত মানুষের জননগ্রন্থি দুটো অংশে বিভক্ত থাকে। একটা হচ্ছে বাইরের দিকের কর্টেক্স, আর একটা হচ্ছে ভিতরের দিকের মেডালা। TDF যখন SRY দ্বারা প্রভাবিত হয়ে যখন TDF উৎপন্ন হলো, তখন এই TDF-এর প্রভাবে ওই সম্ভাবনাযুক্ত জননগ্রন্থির মেডালা অংশটি শুক্রাশয়ে পরিণত হয়, তার ওটা পুংলিঙ্গ নির্ধারিত হয় সন্তানের। এরপরে আস্তে আস্তে
শুক্রাশয় থেকে নিঃসৃত পুং হরমোন টেস্টোস্টেরন ক্ষরণ হয়, তার ফলে পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশিত হতে থাকে। আর স্ত্রীদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম থাকে না, তাই SRY জিনটাও থাকবে না, TDFও উৎপন্ন হবে না। তাহলে TDF এর অনুপস্থিতিতে ওই দুটো সম্ভাবনাযুক্ত জননগ্রন্থির কর্টেক্স অংশটা এবার ডিম্বাশয়ে পরিণত হয়। এটা আমরা SRY জিনটার প্রভাব দেখলাম, যার জন্য TDF উৎপন্ন হচ্ছে, যেটাকে বলা হচ্ছে টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, এবং সেটাই শুক্রাশয় গঠন করছে মানুষের ক্ষেত্রে এবং লিঙ্গ নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করছে। এবারের ছবিটা দেখো তোমরা এখানে। আচ্ছা, আমি এই ছবিটা আগে দেখাই। ফাদার মাদার লেখা আছে, এর পেরেন্টস 44A + XY, এটা এখানে লেখা নেই, এটা হচ্ছে অটোজোম, আর এখানে 44A + XX। এবার এগুলো যখন পুরুষের জনন মাতৃকোষে যে ক্রোমোজোম বিন্যাস আমরা দেখছি 44 + XY, এটা যখন বিভাজিত হচ্ছে তখন হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জননকোষ উৎপন্ন হচ্ছে, এবং জননকোষের প্রকৃতি পুরুষদের ক্ষেত্রে ভিন্ন হচ্ছে। একটি শুক্রাণুতে আমরা দেখছি X ক্রোমোজোম রয়েছে, অন্যটিতে Y ক্রোমোজোম। তাহলে একটি ক্রোমোজোম 22A + X প্রকৃতির, অন্যটি 22A + Y প্রকৃতির। এই দুই ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে বলে পুরুষ মানুষকে বলা হয় হেটেরোগ্যামেটিক। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে কিন্তু দুটি X ক্রোমোজোম রয়েছে, মানে সেক্স ক্রোমোজোমের প্রকৃতি একই রকম, সেই জন্য একই প্রকৃতির গ্যামেট উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে 22 + X। এই ধরনের গ্যামেটগুলিকে বলা হচ্ছে হোমোগ্যামেট। এবার যখন নিষিক্তকরণের ঘটনা ঘটছে, যখন পুরুষের ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু, যেটাকে বলে অ্যান্ড্রোস্পার্ম, সেটা ডিম্বাণুকে নিষিক্ত করছে, তার ফলে উৎপন্ন হচ্ছে পুত্র সন্তান, বেবি বয় লেখা আছে 44A + XY। আবার এই শুক্রাণু দিয়ে, অ্যান্ড্রোস্পার্ম দিয়ে যদি আরেকটি ডিম্বাণু নিষিক্ত হয়, সেটিও হবে 44A + XY, বেবি বয়। কিন্তু X ক্রোমোজোম বহনকারী শুক্রাণু, যেটাকে বলে গাইনোস্পার্ম, এই গাইনোস্পার্ম দিয়ে যখন ডিম্বাণু নিষিক্ত হবে, সেক্ষেত্রে সৃষ্টি হবে বেবি গার্ল 44A + XX, আরেকটিও তাই 44A + XX। এইভাবে মানুষের লিঙ্গ নির্ধারিত হচ্ছে। পুরুষের শুক্রাণুতে উপস্থিত সেক্স ক্রোমোজোমের ওপর নির্ভর করছে সন্তান পুত্র হবে না কন্যা। অ্যান্ড্রোস্পার্ম দিয়ে ডিম্বাণু নিষিক্ত হলে সন্তান পুত্র হবে, আর গাইনোস্পার্ম দিয়ে ডিম্বাণু নিষিক্ত হলে কন্যা সন্তানের সৃষ্টি হবে। এবার আমরা পড়ব পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এখানেও আমরা একটা ছবির সাহায্য নেব। তোমরা কম্পিউটার স্ক্রিনে ছবি দেখো। পুরুষ এবং মহিলাতে, মানে মানুষদের ক্ষেত্রে আমরা যেরকম দেখলাম, পুরুষ হচ্ছে হেটেরোগ্যামেটিক আর মহিলা হচ্ছেন হোমোগ্যামেটিক, কিন্তু পাখিদের ক্ষেত্রে এই ব্যাপারটা উল্টো। তখন মেল বার্ড, এখানে এদের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম হচ্ছে জেড। দুটি জেড ক্রোমোজোম থাকলে তবে সেটি পুরুষ পাখি হবে, আর জেড আর ডাব্লিউ যদি থাকে তাহলে সেটা স্ত্রী পাখি হবে, ফিমেল বার্ড। এ দিয়ে অটোজোম বোঝানো হয়েছে এখানে। তাহলে মানুষের ঠিক উল্টো ব্যাপারটা আমরা দেখছি। পুরুষরা হচ্ছে হোমোগ্যামেটিক আর স্ত্রী পাখিরা হচ্ছে হেটেরোগ্যামেটিক। এবার দেখো কিভাবে গ্যামেট ফর্মেশন হচ্ছে, এগুলো তো তোমরা বুঝতেই পারবে দেখলে। এগুলোর মিওটিক ডিভিশন হলে A + Z হচ্ছে একটা স্পার্ম, আর মানে স্পার্ম সবসময় A + Zই হবে। আর স্ত্রী পাখির ক্ষেত্রে আমরা দু রকমের ডিম্বাণু দেখছি, A + W একটা প্রকৃতি, A + Z আরেকটা প্রকৃতি। তাহলে চেকার বোর্ড দিয়ে দেখানো হয়েছে যে
শুক্রাণু দিয়ে যদি A+W প্রকৃতির ডিম্বাণু নিষিক্ত হয় তাহলে অপত্যের ক্রোমোজোমের প্যাটার্নটা হবে AA+ZW। তাহলে অপত্য পাখিটি হবে স্ত্রী পাখি। আর পুরুষ পাখির শুক্রাণু দিয়ে যদি A+Z প্রকৃতির ডিম্বাণু নিষিক্ত হয় তাহলে অপত্যের ক্রোমোজোম বিন্যাসটি হবে AA+ZZ। তার মানে সেক্ষেত্রে পুরুষ পাখির সৃষ্টি হবে। এইভাবে পাখিদের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াটি ঘটছে। এবার আমরা আরেকটি প্রাণীর লিঙ্গ নির্ধারণে চলে যাব, সেটা হচ্ছে হানি বি, মৌমাছি। মৌমাছির মধ্যে আমরা বিভিন্ন রকমের প্রকারভেদ দেখতে পাই, যে কারণে মৌমাছিকে বলে পলিমরফিক স্পিসিস। এদের যে পুরুষ পতঙ্গ সেটাকে বলা হচ্ছে ড্রোন, এবং এগুলো হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এগুলো রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে এই পুরুষ মৌমাছি বা ড্রোনের সৃষ্টি হয়। আর পুরুষ মৌমাছির সঙ্গে রানী মৌমাছির যখন যৌন মিলন হয় তখন রানী মৌমাছি বা কর্মী মৌমাছি, যেটাকে আমরা শ্রমিক মৌমাছিও বলি, তার সৃষ্টি হতে পারে। এবার এটা একটু বিশদে আমরা জানব। এই ছবিটাতে দেখো, এখানে ক্রোমোজোম নাম্বার দিয়ে জিনিসটা বোঝানো হয়েছে। এটা হচ্ছে ড্রোন, হ্যাপ্লয়েড প্রকৃতির, আর এটা হচ্ছে রানী মৌমাছি কুইন, যেখানে তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n=32, আর ড্রোনে সেটা হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে, মানে অর্ধেক 16। এদের যখন জননকোষ উৎপন্ন হচ্ছে তখন মিওসিস পদ্ধতিতে জননকোষ উৎপন্ন হয়ে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু তৈরি হচ্ছে। এবার এই ডিম্বাণুগুলোর পরিণতি কী হচ্ছে আমরা দেখব। রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে, উইদাউট ফার্টিলাইজেশন কথাটা লেখা আছে, আবার পুরুষ পতঙ্গের সৃষ্টি হচ্ছে, মানে ড্রোনের বা পুরুষ মৌমাছির সৃষ্টি হচ্ছে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস বা অপুংজনি। আর অন্যদিকে এই পুরুষ মৌমাছি আর রানী মৌমাছির যখন যৌন মিলন হচ্ছে তখন এই দু রকমের হ্যাপ্লয়েড গ্যামেট মিলিত হয়ে আবার একটা ডিপ্লয়েড ফিমেল ইনসেক্ট তৈরি করছে। এবার এই ফিমেল ইনসেক্ট এটা দু রকমের হতে পারে, একটা হচ্ছে রানী হতে পারে, আবার কর্মীও হতে পারে। কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি বলা হচ্ছে, কিন্তু আসলে এগুলো বন্ধা স্ত্রী মৌমাছি। এবারে বন্ধাত্বের কারণটা কি? যখন এই অপত্যগুলো, মানে পুরুষ মৌমাছি আর রানী মৌমাছির যৌন মিলনের ফলে যে অপত্য মৌমাছিগুলো তৈরি হলো, মানে প্রথমে তো মৌমাছি তৈরি হবে না, লার্ভা তৈরি হবে। তাই ডিমের পরিস্ফুটন হয়ে যে লার্ভা তৈরি হলো, এই লার্ভাগুলোকে একটা বিশেষ খাদ্য খাওয়ানো হয়। সেগুলো কি? এটা হচ্ছে কর্মী মৌমাছির গলবিল নিঃসৃত একটি পদার্থ, যেটাকে বলছে রয়্যাল জেলি বা রাজকীয় জেলি। সম্পূর্ণ লার্ভা জীবন যদি রয়্যাল জেলি খাওয়ানো হয় তাহলে সেই লার্ভাগুলি থেকে রানী মৌমাছির সৃষ্টি হয়, সেগুলোর পরিস্ফুটন হয়। আর যদি দিন দুয়েক রয়্যাল জেলি খাওয়ানো হলো, তারপরে রয়্যাল জেলি স্টপ করে দেওয়া হলো, তারপরে বাকি অপত্যগুলিকে, মানে বেশিরভাগ অপত্যগুলি, একটা মৌচাকে তো বেশি কর্মী মৌমাছি থাকে, বেশিরভাগ অপত্যগুলি মানে লার্ভাকে মৌ রুটি বা বি ব্রেড বলে একটা বস্তু খাওয়ানো। এবার এইগুলো যারা বি ব্রেড খাচ্ছে বেশিটা সময় ধরে, তারা কর্মী মৌমাছিতে রূপান্তরিত হচ্ছে, আর যারা সম্পূর্ণ লার্ভা জীবনটা রয়্যাল জেলি খাচ্ছে তারা কুইন বিতে কনভার্টেড হচ্ছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে রয়্যাল জেলির মধ্যে এমন কিছু বস্তু আছে, উপাদান আছে, যেটা ফার্টিলিটি ফ্যাক্টর হিসেবে কাজ করছে, মানে স্ত্রী জননতন্ত্রের বিকাশে সাহায্য করছে। আর কর্মী মৌমাছিগুলো তাদের লার্ভা দশায় রাজকীয় জেলিটা পাচ্ছে না বলে তাদের জননতন্ত্রের বিকাশ হচ্ছে না, তার ফলে তারা বন্ধা রয়ে যাচ্ছে। এইভাবে মৌমাছির লিঙ্গ নির্ধারিত হলো। আমি একবার জিস্ট করে দিচ্ছি।
পুরুষ মৌমাছিগুলো রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি সৃষ্টি হচ্ছে, যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস বা অপুংজনী। আর পুরুষ মৌমাছির হ্যাপ্লয়েড, ওর গ্যামেটটা কিন্তু আর মিওসিস প্রক্রিয়া তৈরি হচ্ছে না, মাইটোসিস পদ্ধতিতেই ওর গ্যামেট তৈরি হচ্ছে। সেই হ্যাপ্লয়েড গ্যামেট আবার রানী মৌমাছির হ্যাপ্লয়েড ডিম্বাণুকে নিষিক্ত করে তৈরি করছে ডিপ্লয়েড স্ত্রী মৌমাছি। এবার স্ত্রী মৌমাছিগুলো রাজকীয় জেলি, মানে স্ত্রী মৌমাছিগুলোর লার্ভা কতদিন রাজকীয় জেলি খাচ্ছে তার উপর ভিত্তি করে তাদের বন্ধ্যাত্বের ব্যাপারটা নির্ধারিত হয়। কর্মী মৌমাছিগুলো রাজকীয় জেলি অল্প দিন পাচ্ছে বলে তারা বন্ধ্যা হয়, আর সম্পূর্ণ লার্ভা জীবনটা রাজকীয় জেলি পায় বলে কিছু অপত্য মৌমাছি রানী মৌমাছি বা কুইন বিতে কনভার্টেড হয়। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।